এই পর্বে আমরা যাব দেওঘর। মধুপুর জাংশন থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব। যাত্রা শুরুর আগে একটু পেট পুজো দরকার, তাই স্টেশনের বিপরীতেই এই কচুরি মিষ্টির দোকান থেকে গরম গরম কচুরি আর তরকারি খেয়ে নিলাম। মধুপুর জাংশন থেকে আমরা যাব যশিডি জাংশন। ট্রেনে করে মধুপুর থেকে যশিডি পৌঁছাতে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। যশিডি থেকে দেওঘরের দূরত্ব 8 কিমি। আমরা অটো করে পৌঁছে গেলাম। থাকার জন্য বেছে নিলাম এই বিনায়ক প্যালেস নামক হোটেলটি। হোটেলটি বাছার কারণ এইখান থেকে বৈদ্যনাথ ধামের দূরত্ব 1 কিলোমিটার। তবে এই হোটেলটি সেরকম জুতসই ছিল না। আমরা তাড়াতাড়ি স্নান সেরে বেরিয়ে পড়লাম আজকের দ্রষ্টব্যগুলির উদ্দেশ্যে। আজ সারাদিন বেড়ানোর জন্য আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম। অটো দাদার কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। প্রথমে চলে এলাম এই ত্রিকুট পর্বতে। এই জলাশয় থেকে বাঁদর এবং অন্যান্য পক্ষীরা জল পান করে। আমাদের সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। চারিদিক পাথর আর গাছপালায় ঘেরা। বড় বড় পাথরের খাঁজে যে গুহার সৃষ্টি হয়েছে, সেই গুহার মধ্যে রয়েছে বিভিন্ন মন্দির। এটি শিব মন্দির। শোনা যায় এই শিবলিঙ্গের মাথায় শ্রাবণ মাসে প্রাকৃতিক উপায়ে জলধারা বইতে থাকে। শিব মন্দিরের কাছেই রয়েছে কালী মন্দির, গণেশ মন্দির এবং পার্বতী দেবীর মন্দির। এই হলো মা কালী। চারিদিকের পাহাড় আর গাছপালা এক অপরূপ রূপ তৈরি করেছে। এই দুই পাথরের মাঝে যে গুহার সৃষ্টি হয়েছে, সেইখানে রয়েছে হনুমান মন্দির। अंदर चोटी चप्पल खोल लीजिए, अंदर चले जाइए, हनुमान जी का गुफा है, यहीं पे हनुमान जी विश्राम किए थे। গাছপালা ও প্রকৃতির মাঝখান দিয়ে আমরা আরও ওপরে উঠেছি, আরও কিছু মন্দির ও আশ্রম দর্শন করব বলে। খানিকটা উপরে যাওয়ার পর আর সিঁড়ি নেই। আমরা পাথর পেরিয়ে একটু এগিয়ে গেলাম। প্রকৃতির সাথে খানিকক্ষণ সময় কাটালাম। স্মৃতিচারণ করব বলে কিছু ছবি তুলে নিলাম। এই পাহাড়ে নাকি দেব ও কোয়েল অভিনীত মন মানে না ছবির শুটিং হয়েছিল। এই পাহাড়ে অনেক বাঁদর রয়েছে। ওদের খাবার জন্য একটু ছোলা ভাজা কিনেছিলাম। ভগবান, এই বান্দর এত সুন্দর খাচ্ছে। আরে মাথা আশীর্বাদ, এই বাবা মাথায় খাচ্ছে, মাথাটা এঁটো হয়ে গেল। এই বাঁদরটা যেন অতি অল্প সময়ে আমাদের পোষ মেনে গিয়েছিল। হাত থেকে এত সুন্দর করে ছোলা ভাজা খাচ্ছিল, যেন বাঁদরটি আমাদের অনেক দিনের পরিচিত। ত্রিকুট পাহাড়ের 3টে চূড়া যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নামে পরিচিত। ত্রিকুট পাহাড় দেখে আমরা এই বিখ্যাত দুর্গা প্যাঁড়া ভাণ্ডারে প্যাঁড়া কিনতে চলে এলাম। এই প্যাঁড়া ভাণ্ডারের পাশেই রয়েছে একটা নিরামিষ ধাবা। দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, আচার, স্যালাড এবং পনির বাটার মশলা। আমাদের পরবর্তী গন্তব্য তপোবন। এখানে ভোলেনাথ বাবা তপোনাথ মহাদেব নামে পরিচিত। এখানেও পাথর আর গাছপালা ঘেরা চারিদিক। তপোবন পাহাড়ে খানিকটা সিঁড়ি দিয়ে ওঠা যায় বটে, কিন্তু তারপর একটা ছোট ট্রেকিং রুট আছে। এখানে নিজের মানিব্যাগ, ক্যামেরা, মোবাইল একটু সাবধানে রাখতে হয়, তার কারণ এখানে অনেক হনুমান রয়েছে। শোনা যায় এই তপোবন পাহাড়ে একসময় ঋষি বাল্মীকি তপস্যা করেছিলেন।
শিব ভক্ত লঙ্কারাজ রাবণ একসময় মহাদেবের বর লাভ করার জন্য এই পাহাড়ে তপস্যা করতে বসেছিলেন, কিন্তু অন্যান্য দেবতাদের নির্দেশে রাবণের তপস্যা ভঙ্গ করে দেন হনুমানজি। এখন আমরা হনুমানজির মন্দিরে যাব। বজরংবলীর মন্দির দেখতে হলে একটা ছোট ট্রেক রুট কভার করতে হবে। এক্ষেত্রে একটু গাইডের সাহায্য নেওয়া ভালো। সরু পাথরের খাঁজ দিয়ে বেরোতে হবে। রাস্তা একটু কঠিন হওয়ায় খুব বেশি ভিডিও করা যায়নি। অবশেষে পৌঁছে গেলাম বজরংবলীর গুহায়। ওই সিঁদুর লেপা মাঝখান দিয়ে কাটা পাথরটিকেই হনুমানজি রূপে পুজো করা হয়। অবশেষে তপবন থেকে বেরিয়ে আসলাম। নলাখা মন্দিরের বিপরীতে বিক্রি হচ্ছিল নানা ধরনের কড়াই, হাতা, খুন্তি ইত্যাদি। এটি হলো নলাখা মন্দির। কলকাতার পাথরিয়া ঘাটের রানী চারুশীলা এই মন্দিরটি 9 লাখ টাকা দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। খুব অল্প বয়সেই রানী তার স্বামী ও সন্তানকে হারান এবং সেই মৃত্যুশোকে দেওঘর চলে আসেন। দেওঘরে তার পরিচয় হয় বলানন্দ ব্রহ্মচারীর সাথে। আমরা এখন বলানন্দ আশ্রমেই রয়েছি। আমাদের পরবর্তী গন্তব্য দেবসংঘ মঠ। প্রতিষ্ঠা করেছিলেন নরেন্দ্রনাথ ব্রহ্মচারী। দেবসংঘ মঠের ভিতরেই রয়েছে এই নবদুর্গা মন্দির। আমাদের পরবর্তী গন্তব্য অনুকূল ঠাকুরের প্রধান আশ্রম। এই দেওঘরেই সৎসংঘের প্রধান হেডকোয়ার্টার রয়েছে। ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই এখানেই ক্যামেরা বন্ধ করলাম। সন্ধেবেলায় পৌঁছে গেলাম বৈদ্যনাথ ধামের প্রধান মন্দির চত্বরে। একটু পরেই এখানে সন্ধ্যারতি শুরু হবে, তারই প্রস্তুতি চলছে এখন। ইতিমধ্যে মন্দির চত্বরে অবস্থিত বিভিন্ন মন্দির আমরা ঘুরে দেখলাম। বৈদ্যনাথ ধাম হল শিব ও শক্তির মিলনস্থল। এই জায়গাটির তাৎপর্য একটু পরে বলছি। আমরা এখন মন দিয়ে এখানকার সন্ধ্যারতি দর্শন করব। এখানে যে কত প্রদেশের মানুষের সমাগম হয়েছে তার ইয়ত্তা নেই। সন্ধ্যারতি দেখে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। আবার কাল সকালে আসবো পুজো দিতে। দেওঘরের এই জায়গাটি হলো ঘণ্টাঘর। এখানে বিভিন্ন ধরনের হোটেলস, রেস্টুরেন্ট, বাজার রয়েছে। এখানেই একটা নিরামিষ রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে নিলাম। পরের দিন বৈদ্যনাথ ধামে গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। ফুল, গঙ্গাজল, মালা ইত্যাদি পুজোর উপকরণ কিনে নিলাম। আমরা গাঁটবন্ধন পুজো সম্পন্ন করছি। ভারতবর্ষে একমাত্র এই তীর্থক্ষেত্রেই
51 সতী পীঠের একটি পীঠ এবং 12 জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ এখানে একসাথে অবস্থান করছে। প্রচলিত প্রথা অনুযায়ী এই গাঁটবন্ধন পুজো করলে পরিবারে সুখ ও শান্তি বজায় থাকে, তাই আমরাও এই পুজোতে অংশগ্রহণ করেছিলাম। একটি লাল কাপড়ের ফিতের একটা খুঁট বাঁধা হয় মহাদেবের মন্দিরের চূড়ার সাথে এবং অপর একটি খুঁট বাঁধা হয় পার্বতী বা সতী দেবীর মন্দিরের চূড়ায়। এই শক্তিপীঠে দেবীর হৃদয় পড়েছিল। সেই হৃদয় খুঁজতেই মহাদেব এখানে এসেছিলেন। বৈদ্যনাথ ধাম হলো এক প্রকার শিব ও পার্বতীর মিলনস্থল। এইটি হলো দেওঘরের বৈদ্যনাথ ধামের তাৎপর্য। শিব দুর্গা মন্দিরে প্রার্থনা জানিয়ে প্রণাম করলাম। পুজো সম্পন্ন করে একটু ব্রেকফাস্ট সেরে নিলাম। আমরা এবার অটো করে চলে এলাম বাসুকীনাথ মন্দিরে। বৈদ্যনাথ ও বাসুকীনাথ ধাম পরস্পরের পরিপূরক মন্দির হিসাবে প্রচলিত। এরপর আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে হোটেলে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বিকালবেলায় চলে এলাম রামকৃষ্ণ মিশনে। এখানকার রামকৃষ্ণ মিশনটি খুবই সুন্দরভাবে পরিচালনা করা হয়। এখানে রামকৃষ্ণ মঠের সাথে রয়েছে বড় স্কুল এবং বড় খেলার মাঠ। শিক্ষার্থীরা যাতে বিদ্যা চর্চার সাথে সাথে শরীর চর্চাতেও মন দেয়। রয়েছে অডিটোরিয়াম এবং ছাত্রাবাস। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ছাত্ররা এখানে পড়তে আসে। বিভিন্ন নিয়মাবর্তিতার মাধ্যমে ভালো মানুষ তৈরি করাই হলো রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য। রাতের ট্রেনে যশোর থেকে আমাদের কলকাতা ফেরার পালা। ভোর 4টে নাগাদ আমরা ফিরে এলাম কলকাতায়। এই ভ্রমণ এখানেই শেষ হলো। দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন।